চাচ্চু, চাচ্চু, এ চাচ্চু, তুমি জানো আমি একটু আগে কি দেখেছি? এ চাচ্চু তাকাও না, তুমি জানো আমি একটু আগে কি দেখেছি? আমি দেখেছি একটা মানুষ আর একটা মানুষকে খাচ্ছে। চাচ্চু তাকাও না একটু আমার দিকে। এত ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে বলতো? একটু আগে আমি দেখেছি একটা মানুষ আর একটা মানুষকে খাচ্ছে। ও, এটা তো স্বাভাবিক। তুমি পাগল হয়ে গেছো? এটা কিসের স্বাভাবিক? আরে, এমন কত দেখলাম। আচ্ছা দেখতো, ওই মানুষটার চেহারা দেখতে এরকম কিনা? Welcome to my channel, Triggered Aryan. আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি শিশির আরিয়ান। আজকে আপনাদেরকে কিরকম একটি ঘটনা শোনাবো। অবশ্যই আপনি এটা দেখে বুঝে ফেলেছেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন আসেন, লাইক করুন। ঘটনাটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্টে। ওয়েলকাম টু মাই চ্যানেল, ট্রিগার্ড আরিয়ান। তো সময় নষ্ট না করে ঘটনায় চলে যাওয়া যাক। 2010 সাল। অবশ্য আমরা জানি যে 2010 সালটা কিরকম হতে পারে। ধারণাটা তাদের চোখেই ভাসবে যারা আধুনিকের সাথে মিশতে গিয়ে পুরনো জীবনটাকে ভুলে যায়। তারা বুঝবে 2010 সালে আমাদের দেশটা কেমন ছিল। ধরতে পারেন এটা একটা গ্রাম অঞ্চল। আপনাদের বোঝার জন্য, যাতে আপনারা কাহিনীটাকে ইমাজিন করতে পারেন, কাহিনীটা থেকে মজা নিতে পারেন, এই জন্য আপনাদের বলে দিচ্ছি ওই এলাকাটা কেমন ছিল। 2010 সালের ওই এলাকাটা একটু সুন্দর তো ছিলই বটে, সাথে একটু ভয়ানক ছিল। বাড়িগুলো এখান থেকে দূরে 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 কিছু বাড়ি ছিল। ধরেন এখানে একটা বাড়ি, তার থেকে 10 থেকে 15 মিটার দূরে আরেকটা বাড়ি, মাঝে প্রায় 2-3টা করে রাস্তা। হ্যাঁ, কিছুটা আবার ওই পুরনো জগতের মতো না, যেটা আমরা সিনেমা জগতের মধ্যে দেখতাম, যেমন ভারতের লাগান ছবিতে দেখতাম, ওইরকম দূরত্ব বাড়ি না। নর্মালি যেরকম দূরত্ব বাড়ি থাকার কথা 2010 সালে, ওইরকমই দূরত্বের বাড়ি। একটু ঘন জঙ্গল, যেহেতু গাছপালা একটু বেশি, ওই কারণে প্রায় বিকাল 4টার দিকেই সন্ধ্যা নাগাদ হয়ে যেত। আর যখন সন্ধ্যা হতো তখন প্রায় যেন রাত 10টার মতো হয়ে যেত। তো ঘটনাটা হচ্ছে রফিক নামে এক ছেলের, যে ঢাকায় ইন্টার এক্সাম দেওয়ার পর ঠিক এমন সময়, এখন তো আমাদের করোনা ভাইরাস এসেছে, এই জন্য আমাদের ইন্টার এক্সামটা হচ্ছে না, কিন্তু তখন ইন্টার এক্সামটা হয়ে গিয়েছিল এই সময়। আর যখন ইন্টার এক্সামটা হয়ে যায় তখন সে তার গ্রামের বাড়িতে বেড়াতে যায় ঢাকা থেকে। সে রাতে বাসে উঠে সে গ্রামের বাড়িতে চলে যায়। সে সময় মতো গ্রামের বাড়িতে পৌঁছেও তাকে পিক করতে আসে তার কাকার নাম হলো আমজাদ হোসেন। কাকা একটি খেটে খাওয়া মানুষ, সে একজন কৃষক। তাদের চাচা ভাতিজার মধ্যে অনেক মিল, তারা দুজনের প্রায় বন্ধুর মতোই। একজন আরেকজনকে ছাড়া খাবার খায় না, কোথাও ঘুরতে যায় না। যখন ভাতিজা প্রথমবার ঢাকা চলে যায়, কেউ কান্না করুক বা না করুক, বেড়ার আড়ালে গিয়ে কাকা ঠিকই কান্না করেছিল। মাজিদ সাহেব নামে একজন লোক ওই গ্রামে থাকত। অবশ্য লোকটিও ঢাকায় গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যায়, এই বিষয়টা রফিক জানত, কিন্তু আমজাদ বা ওই এলাকার কারোর কাছে এই জিনিসটা জানা ছিল না। রফিকের বাবা ঢাকায় তার জানাজায় দিয়ে আজিমপুরে কবরস্থানে কবর দিয়ে দেয়। বাড়িতে একটি বৃদ্ধ মা ছাড়া আর কেউ নেই। মাজিদ সাহেবের মাকে টাকা দেওয়ার জন্য
রফিকের বাবা তাকে কিছু টাকা দিয়ে দেয় আর বলে, তুমি এলাকায় কাউকে গিয়ে বলো না কথাটা, শুধুমাত্র আমি তোমাকে প্রতি মাসে কিছু টাকা দিব, এই টাকাটা তুমি তোমার কাকাইকে দিবে আর কাকাইকে বলবে সেই জন্য আমজাদ সাহেবের মাকে টাকাটা দিয়ে দেয়, সে যেন তার খোঁজ খবর রাখে নিজের মায়ের মতো। রফিকের দাদি ছিল না, দাদা দাদি অনেক আগেই মারা গিয়েছে। কাকার কাছে সে এলাকায় থাকে। কাকা অবশ্য বিবাহ করেছে নতুন নতুন। এলাকাটা ঘুরে দেখার জন্য জিদ করে রফিক। কাকা তো বন্ধুর মতো, তাই কথাটা না রেখে পারল না। তারা প্রায় বিকাল 3টের নাগাদ দুপুরে খাবার খায়। দুপুরে খাবার খাওয়ার পর ঘুরতে চলে যায় পাশের এক গ্রামে। গ্রামের নামটা উল্লেখ করলাম না। ওই গ্রামে একটা হাসপাতাল ছিল। আমজাদ সাহেবের মা অসুস্থ হয়ে গেছে, মাজিদ সাহেবের মা অসুস্থ হয়ে গেছে। আমজাদ ও রফিক দুইজন মিলে তার জন্য ওষুধ কেনার জন্য হাসপাতালে যাওয়ার কথা ছিল, বলেছিল সকালে যাবে। কিন্তু যখন মাজিদ জিদ করে কাকা না গিয়ে বলে পারলো না, তখন কাকা আর রফিক দুজন মিলে ওই হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। হসপিটালটা গ্রামের পাশে গ্রামে ছিল, বাট তখনকার গ্রামগুলো অনেক বড় বড় ছিল, যেই কারণে ওদের চলে যেতে যেতে প্রায় 4টা থেকে 4:30 বেজে যায়। তখন শুধুমাত্র ওই এলাকায় রিক্সা চলত, নর্মাল রিক্সা, পায়ের রিক্সা চলত। কিন্তু তারাও ভয়ে, রাতের আধারের ভয়ে 3টা বা 4টার সময় গ্যারেজে গাড়ি রেখে দিত। এটা বলবো না তারা ভূতকে ভয় পেত, তারা ভয় পেত ডাকাতদেরকে। তো কাকা ভাতিজা মিলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হতে হতে যখন মাগরিবের আজান দিয়ে দেয়, তখন হসপিটাল থেকে তারা বের হয়। প্রচন্ড অন্ধকার, তারা বের হচ্ছে। এমন সময় একটা লাশ নিয়ে মর্গে রাখার জন্য দুজন ভ্যান চালক যাচ্ছিল। লাশটা থেকে প্রচন্ড গন্ধ বের হচ্ছিল। ঘটনাক্রমে ওই লাশটাকে ডাক্তার দেখে বলল এই লাশটা হলো একজন ডাকাতের। এই জন্য তারা চায় না এই লাশটা হসপিটালে রাখা হোক। তাই মর্গের লোকদের বলল এই লাশটাকে যে করে হোক তাড়াতাড়ি কবরস্থানে রেখে আসতে। কবরস্থানটা হলো আবার রফিকদের গ্রামের উত্তর পাশে, আর হসপিটালটা হলো রফিকদের গ্রামের পাশের গ্রামের দক্ষিণ পাশে। তার মানে রফিকদের গ্রাম পার হয়ে কবরস্থানে যেতে হয়। তখনকার কবরস্থানগুলো প্রায় 3-4টা বা 5-6টা গ্রামের একটা কবরস্থান ছিল, আর তা ছিল বিশাল কবরস্থান। তো কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার জন্য ভ্যানটাকে ঘোরানো হয়। তখন রফিক বলল, এত রাত করে চাচা একা একা যেতে তো পারবো না, এত রাত করে হেঁটে যাওয়াটা ঠিক মানাচ্ছে না, চল আমরা এই ভ্যান গাড়িতে চলে যাই। এই ভ্যান গাড়ি তো আমাদের এলাকাটা পার হয়েই তো যাবে, তাদের সাথেই চলে যাওয়া যাক। চাচাও তাকে সম্মতি দিল, আচ্ছা ঠিক আছে চল ভাতিজা। তখন চাচা ভাতিজা মিলে গাড়িতে উঠল, হাতে ওষুধ। তারা কথা বলতে বলতে যাচ্ছে। একজন মর্গের মানুষ ভ্যান চালাচ্ছে আর একজন লাশের পাশে বসে আছে। লাশটার মাথাটা রফিকের হাতের ওদিকে লাগানো ছিল, লাশটা কাফনের কাপড়ে মোড়া ছিল। লাশটা কাফনের কাপড়ে মোড়া ছিল আর লাশের মাথাটা ছিল রফিকের হাতের খুব নিকটে। দুই চাচা ভাতিজা ভ্যানের সাইডে বসে আছে, মাথাটা তাদের দুইজনের মাঝামাঝি পড়েছে, একটু পিছনের দিকে, পায়ের ওদিকে। ওই লোকটার সাথে বসে দুইজন সিগারেট টানছে আর ভ্যান চালাচ্ছে। এমন সময় একটা প্রচন্ড জোরে বাতাস এলো। বাতাসটা এসে মুখের উপর থেকে কাপড়টা সরে গেল। এত ভয়ানক একটা গন্ধ, আর চেহারাটা যেন বিশ্রী হয়ে আছে। ওই চেহারাটা দেখে রফিক খুব ভয় পেয়ে যায়। রফিক যেন মনে হয়, তারপর রফিকের মনে একটা ভয় ঢুকে গেল। হ্যালুসিনেশনের জন্য মনে হচ্ছিল যেন ওই মুখটা তার দিকে তাকিয়ে যেন হাসছে। রফিক তো ভয়ে কাতর, চাচাকে বলবে, যদি চাচা গাড়ি থেকে নামিয়ে দেয় দুজনেরই কষ্ট। পট
জীবনটা আরো অনেক বাকি। তাই সে কিছু না বলে চুপ করে রইল। যখন হঠাৎ করে একটা প্রচন্ড বেগে একটা বাতাস এলো, আর বাতাসটার কারণ হলো কি, ভ্যান গাড়িটা চাকাটা প্রায় যেন খুলেই গেল। আর বাতাসের এত বেগ ছিল, যে দুজন লোক সামনে বসা ছিল তারা দুজন মাটিতে পড়ে গেল। ভ্যান গাড়িটা প্রায় নাড়া দিয়ে উঠলো। লাশটা রফিককে নিয়ে রফিকের উপরে পড়ে গেল, আর তার চাচাও নিচে পড়ে গেল। সবাই শুয়ে আছে, ভ্যান গাড়িটাও নিচে পড়ে আছে। সবাই কান্না করছে, পড়ে ব্যথা পেয়েছে, একটু উঠে ঘষা মাজা করছে। রফিকের উপর লাশ, রফিক ভয়ে আর উঠতে পারছিল না। ঠিক এমন সময় লাশটা উঠে বসে পড়ল। এটা দেখার পর তারা চারজন প্রচন্ড বেগে ওইখান থেকে দৌড় দিয়ে পালালো। চারজন চারদিকে ছুটছে তো ছুটছে। তখন হঠাৎ করে রফিক থমকে গেল। থমকে গিয়ে বলল, আমি কোথায় ছুটছি? আমি আমার কাকার কোথায়? সে এলাকাটা ভালোভাবে চিনি, তাও এত রাত্রে কিছু ভালো করে দেখাও যাচ্ছে না। যাদের কিছুটা আলো ছিল তো বটে, ওই নিয়ে একটু দূর দূরান্তে হালকা পাতলা কিছু দেখা যেত, কিন্তু যেখানে গাছপালা ওই নিচে কিছুই দেখা যেত হালকা বাতাস বইছিল, বৈশাখের সময় চলছিল। তারা ভাবলো হয়তো কাল বৈশাখের ঝড় ছিল। কাকা ভাতিজাকে খুঁজছে, ভাতিজা কাকাকে খুঁজছে। এমন সময় ভাতিজার চোখ পড়লো ওই লাশটার ওই দিকে। দেখলো ওই লাশটা ওই জ্যান্ত মানুষগুলোর মধ্য থেকে একটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সে দেখে খুব ভয় পেল আর প্রচন্ড বেগে দৌড় দিল। সে তার কাকাইকে ডাকছে, কাকাই কাকাই। এমন সময় তার কাকাইকে পাচ্ছিল না। সে আবার দেখলো ওই মুরগির দ্বিতীয় লোকটাকে লোকটা খাচ্ছে। সে চোখ বন্ধ করে এবার ডাকতে শুরু করলো, চাচ্চু চাচ্চু তুমি কোথায়? আমি যে আর পারছি না, তো ভয়ানক দৃশ্য আমি আগে কখনো দেখিনি। সে এবার দৌড়ে গেল, গিয়ে দেখলো তার চাচ্চু দাঁড়িয়ে আছে একটা বট গাছের নিচে। তার চাচ্চু একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছে। ঠিক দেখ তখন সে তার চাচ্চুকে ডাকছে, চাচ্চু এই চাচ্চু, এই চাচ্চু শোনো না, আমি কি দেখেছি তুমি জানো? চাচ্চু বলল, তুই কি দেখেছিস? সে বলল, আমি দেখলাম একটা মানুষ আর একটা মানুষকে খাচ্ছে। সে বলল, ও এটা তো স্বাভাবিক বিষয়, এটা নিয়ে তো ঘাবড়ানোর কি আছে? আচ্ছা দেখতো যে খাচ্ছিল তার চেহারাটা এমন কিনা। তখন ছেলেটা যা দেখলো তা যদি হয়তো আমার আপনার সাথে ঘটতো, তা কল্পনাও করতে পারতেন। তার চাচুর চেহারাটা বিকট হয়ে গেল। আস্তে আস্তে যেন গাল থেকে খসে খসে বস্তুগুলো মাটিতে পড়ছে। চোখটা যেন প্রায় বের হয়ে আসছে। মাথার চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে মাটিতে পড়ে যাচ্ছে। নাক দিয়ে চোখ দিয়ে যেন রক্ত বেয়ে বেয়ে পড়ছে। সে খুব ভয় পেয়ে গেল, আর সে সেখানে সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস থেকে ওঠার পর দেখলো তার চাচা তাকে কোলে নিয়ে বসে আছে আর কান্না করছে। সে উঠে বসলো, উঠে দেখলো সে অন্ধকারের মধ্যেই আছে। তার চাচার চোখগুলো ওই রকম নয় যেরকম সে অজ্ঞান হওয়ার আগে দেখেছিল। সে নিঃশ্বাস নিল, এটাই হয়তো আমার চাচা। হাত ধরে বলল, চাচা আমি একটু আগে অনেক ভয়ানক একটি রূপ দেখেছি, চলো আমরা বাড়িতে চলে যাই। চাচাকে নিয়ে সে বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ করে সে দেখলো চাচা ধীরে ধীরে যেন পাতলা হয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে। সে তারপর কাকার হাত ছাড়ছিল। এমন সময় সে দেখলো তার হাতে শুধুমাত্র তার চাচার হাতটাই রয়েছে, কোনো দেহ নেই। সেটা দেখে আবার সেন্সলেস হয়ে গেল। একসাথে দুইবার সেন্সলেস হওয়ার পর যখন সকাল হলো, তখন সে দেখলো সে এক কৃষকের বাড়িতে শুয়ে আছে। সকাল হয়ে গেছে, মোরগ ডাকছে, কি সুন্দর না পরিবেশ, কিন্তু তার মনে সেই সৌন্দর্যটা আর লাগছে না। সে বের হয়ে তার কাকাকে খুঁজতে লাগলো।
গ্রামের লোক জানালো তার চাচাও নেই, ওই মর্গের লোক দুটিও নেই। তাকে যেখান থেকে পাওয়া গিয়েছিল সেখানে শুধুমাত্র তার চাচার হাতটা পাওয়া গিয়েছে। ওই হাতের মধ্যে একটা দামি ঘড়ি ছিল, ঘড়িটার দাম প্রায় 4000 টাকার মতো। সেই ঘড়িটা দেখে শনাক্ত করা হলো এটা তার চাচার হাত। আর পুরো শরীরটা কোথাও পাওয়া যায়নি। ওই মর্গের দুজনের একজনের আধ খাওয়া মাথা আর একজনের পা রয়ে গেল। গ্রামের লোক তখন বলতে লাগলো, তুমি বড্ড বেঁচে গেছো, তুমি কালকে যাদের হাতে পড়েছিলে সেটা মানুষ ছিল না, আদমখোর ছিল। সে তখন সবাইকে সব ঘটনা খুলে বলল। ওই গ্রামেরই একটা ছেলে ছিল, তার নামটা সে উল্লেখ করতে না করেছে। ইনস্টাগ্রামে গতকাল সে আমাকে এই ঘটনাটা লিখেছে। সে বলেছে, ভাই তুমি নাকি ইউটিউব চ্যানেল খুলেছো, তুমি এটা লিখে সবাইকে পড়ে শোনাও। তাই আমি আপনাদের আজ শোনালাম। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। যদি ঘটনাটা ভালো লাগে অবশ্যই লাইক করুন। ঘটনাটা সম্পর্কে কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানান, ভালো হোক খারাপ হোক। প্রথমবার বানাচ্ছি তো হতে পারে খারাপ, আমি তো আর আরজে কিবরিয়া নই বা ডরেন বা ভূত এফএমের কোনো বড় স্টার, ছোট একটা মানুষ। হতে পারে অত ভালোভাবে ঘটনাটা শোনাতে পারিনি, ভালোভাবে আবৃত্তি করতে পারিনি। কিন্তু যদি খারাপ হোক বা ভালো হোক, আপনার মনের মন্তব্যটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি এরকম ঘটনা আরো শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনার কোনো ঘটনা থাকে আমি ইনস্টাগ্রাম লিঙ্কটা আপনাদের দিয়ে দেব ডিসক্রিপশনের মধ্যে, ওইখান থেকে আপনারা আমাকে ইনস্টাগ্রামে বা আমি ইমেল দিয়ে দেব, ওই ইমেলের মধ্যে আপনার ঘটনাটা আপনি শেয়ার করতে পারেন, আমি আপনার ঘটনাটা পড়ে শোনাব। যদি আরো আমাদের এই ঘটনা শুনতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি সময় মতো পেতে চান তাহলে বেল আইকনে ক্লিক করুন, আর বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে শোনান। আর সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন, হাসুন, সবাইকে হাসান, খুশি থাকুন, সাবধান থাকুন, করোনা ভাইরাস থাকুন। প্লিজ স্টে হোম, সেভ ইউর লাইফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ লাইফ। থ্যাংক ইউ।